সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এআইইউডিএফ প্রার্থী শাহাবুলের পালে হাওয়া তুলতে করিমগঞ্জ লোকসভা চষে বেড়াচ্ছেন এআইইউডিএফ এর রাজ্য নেতারা। নিজ বিধানসভা সমষ্টিতেই জনবিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোট বর্জনের ডাক গোপীনাথপুরবাসীদের। বিজেপিতে ভাঙন, হিন্দু অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক যুবকের কংগ্রেসে যোগদান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচারে 17 এপ্রিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোনার বিধায়কের হাত ধরে এআইইউডিএফ এ যোগদান কাটলিছড়ার এক ঝাঁক কংগ্রেস নেতার। উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে থাকার অঙ্গীকার। গান্ধাইয়ের মিটিং থেকে বার্তা দিলেন বিধায়ক কমলাক্ষ। সংখ্যালঘু অধ্যুষিত বিনোদিনী জিপিতে কৃপানাথের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন 2 শতাধিক সংখ্যালঘু যুবক। মরতে আবার ফিরে এলেন মা উমা। বাসন্তী পূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ করিমগঞ্জে অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। 2টি কেন্দ্রে সম্পন্ন হলো ভোটদান প্রক্রিয়া। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বর্ষবরণ উদযাপন করল গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। বিজেপির দিকে ঝুঁকছে সংখ্যালঘু মানুষের ঢল। প্রায় প্রত্যেক দিন করিমগঞ্জ লোকসভার কোথাও না কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিজেপিতে যোগদান করছেন। এবার বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন ও সামাদ উদ্দিনের নেতৃত্বে বিরোধী দল কংগ্রেস ও এআইইউডিএফ ছেড়ে কৃপানাথ মালার হাত ধরে বিজেপিতে ভিড়লেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বান্দরকোনা ও বিনোদিনী জিপির 2 শতাধিক সংখ্যালঘু মুসলমান ভোটাররা। 2024 লোকসভা শাসক দলের প্রার্থী কৃপানাথ মালার নাম দলীয়ভাবে ঘোষণা হওয়ার পর থেকে করিমগঞ্জ সংখ্যালঘু মোর্চার ইনচার্জ ইকবাল হোসেন জোরকদমে দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিরোধী দলের ভোট ব্যাংক নিজ দলের অনুকূলে নিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপির এই সংখ্যালঘু নেতা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে দলবদল করে বিজেপিতে নিয়ে আসছেন ইকবাল খান। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃপানাথ মালা, উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস ও ইকবাল খানের হাত ধরে কংগ্রেস ও এআইইউডিএফ ছেড়ে বিনোদিনী গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিকের উপর যুবক সহ ভোটাররা বিজেপিতে ভিড়লেন। নবাগত সংখ্যালঘু যুবকদের দলীয় টুপি ও উত্তরীয় দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন বিজেপির দলীয় নেতৃত্বরা। পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। মোদীজি বহুত আগে আপনাদের বুঝলা পরিবেশ চেঞ্জ হইব। আজকে মোদীজি কিনা করুন বললেন 140 কোটি মানুষ আমার পরিবারের লোক এবং সবের আমি কাজ করিয়ে যাইব। একদিন মানুষ বুঝবো যে আমি ছোট কার্যের হিসাবে কাজ করিয়া যাইয়া, তখন মানুষ আইব। আমি এখন কইতাম নামা লাগিয়া আমার কাম দেখি আইব। এটা গতবার 1900 এরকম হয়েছে না, কিছু কিছু মানুষ আইছে। এবার 24-এ দেখিয়া সব মানুষ লাইয়া। এটা মোদীজি বহুত আগে করছে। মোদীজি আমি প্রথম এমপি গেছি আগে যখন প্রথমবার হয়েছে, এরপর তখনও কইছিলাম 1900 কইছেন 1900 কইছেন যে আমার পার্টিকুলার আমার জিজ্ঞেস করেন কিংবা তুমি করেন তো দেখে আমি চিঠি আইলা করে মতো মুসলিম ভোট বসি, মুসলিম ভোট আমরা ভোটে দেয় না। আমি বললাম স্যার এবার কিছু দিয়েছে আপনার লাগে চিঠি আইছে শুরু হয়েছে তারা আইব। কারণ তারা অ্যাকচুয়ালি বুঝে না, তারা কংগ্রেস ইউনিয়নের বিরুদ্ধে সরাই দেয়। আর আমরা যত করে আমরা বিশ্বাস করে না, কিন্তু কাজ যখন করবো তখন বিশ্বাস করবো। এরপরে রঙিন দেখছেন তো সবের কাজ করে আসেন, তারপরে সবকা সার সবকা বিকাশ সবার কাম করবো। যারা ভোট দিছে তারও করবো, যারা দিছে না তারও করবো। কারণ আমি গার্জিয়ান, যারা দিছে না ভোট হয়তো বুঝেন না লাগে দিছে না, আমি কাজ করিয়ে যাবো, তারপরে দিন আইব। আজকে দিন আইসে আমি তো করুন প্রতিদিন আমার কোথায় এখনো মনে করেছেন যে এই মানুষ সব আইব। আজকে আমি দেখি আর যে স্টেজে যাই ওখানেও যারা আমার সঙ্গে আসেন সব এবার আমাদের সঙ্গে। আর আমি ধন্যবাদ জানাই সবকে যে আপনারা মোদীর কাজের উদ্দেশ্যে ঘুরে আসেন। বিশেষ করে এখানে পাট্টার ব্যাপার আছে, মেইন ইস্যু পাট্টার ইস্যুকে সুযোগটাও করেছিল। আমি আছি, আমরা ভারতীয় জনতা মিশন আসল লক্ষ্মীরা আছে, আমরা মিলিয়ে কীভাবে সত্তা দেওয়া যায়। তো আর আমি অনুরোধ করবো যে 24 তারিখ 26 তারিখ সবকে নিয়ে গেলাম, সব একমত চাইছে এবং রচনা করেছেন। আমিও করি না যে সাউথ করিয়ে হাইয়েস্ট ভোট আমার মনে আমরা পাই। কারণ এটা কোনো গ্রুপের নাই, সব গ্রুপ একসঙ্গে খাপ করে ভোট কাটার মানুষ চাই। আর কংগ্রেসের ভোট তো এখন আমি দিত না, যে কিনা করবো এটা হাফিজ জায়গাতে জিতিয়া ডেভেলপমেন্ট কোথায় করে, কারণ গভর্নমেন্ট আছে কই আমার মধ্যে যেগুলা
এবার বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বার সরকার জিততে হবে। এখানে এবারে লড়াই ত্রিমুখী লড়াই হবে করিমগঞ্জে। এই ইউডিএফ দল আসামের বাইরে এই দলের কোন নাম নেই। আসামের বাইরে ইউডিএফ দলের কোন অস্তিত্ব নেই, কোন জায়গায় প্রতিনিধি নেই। আর দিনে দিনে ইউডিএফ দলের কি অবস্থা হচ্ছে আপনারা সকলে জানেন। কংগ্রেস দল আসামে এক এক করে ব্যক্তি সেই দল থেকে পদত্যাগ করছেন, কারণ কংগ্রেস দল কেন্দ্রীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক ইতিহাসে সবচেয়ে কম লোকসভার আসন পাবে। এবার 2014 সালে কংগ্রেস দল 44 এমপি পেয়েছিল, 2019-এ 52 জন, আর এবার 40-এর নিচে যাবে, আপনারা লিখে রাখতে পারেন। তো যেখানে সরকার ভারতীয় জনতা পার্টি করবেন, নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবেন, আসামে কংগ্রেস শূন্য হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কেন আর চিন্তা করব, মনে দুর্যোগমান অবস্থা আমরা কেন থাকবো? আপনারা বিজেপির সঙ্গে আছেন, ভোট দেবেন বলছেন, বাকি যারা রয়েছেন তাদেরকে আপনারা বুঝান, যেমন দলমত নির্বিশেষে কিপারা মালাকে আমরা পদ্মবতী নিয়ে ভোট দিয়ে এমপি বানাবো, আর নরেন্দ্র মোদীজির হাতে উপহার তুলে দেবো আমরা করিমগঞ্জে। হিন্দু অধ্যুষিত গ্রামে ভাঙন বিজেপিতে। দক্ষিণ করিমগঞ্জের হিন্দু অধ্যুষিত গ্রামকে নিশানা কংগ্রেসের। নির্বাচন ঘনিয়ে আসতেই চোরা স্রোত বইতে চলেছে বিজেপির অন্দরে। যত সময় যাচ্ছে আধিপত্য বাড়ছে কংগ্রেস শিবিরে। এবার বিজেপির হিন্দু ভোটে থাবা বসাতে চাইছে কংগ্রেস। কেওটাকোনা গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সমরজিৎ নমশূদ্র দলবদল নিয়ে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। বিজেপিতে পুরনো কর্মীরা ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এদিন কেওটাকোনা জিপির আলমখানিতে কংগ্রেসের এক জনসভায় সমরজিৎ নমশূদ্রের নেতৃত্বে অর্ধশতাধিক হিন্দু যুবক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আমি কংগ্রেসও জয়েন করছি, তার লাগে আমি বিগত 25 বছর বিজেপি করছি। আমি ইলেকশন আইলেও যেদিন বিজেপির অস্তিত্ব আসলাম সেই দিন থেকে আমি বিজেপিতে আসলাম, অথচ বিজেপির তলে আমি কয়েক লাখ টাকা খরচ করছি। খরচ করি আমি 2-3 বার ইলেকশন খেলাইছি বা বিজেপির লগে সবসময় আসলাম। এরপরেও মানে যখন থেকে বিজেপিটা উজ্জ্বল হয়েছে তখন থেকে তোমার কিছু নেতারা আসন এরা মানে লোক দরিয়া আর দেখা গেল গীতা তারারে ছাড়া আর হেমন্ত আর সেউরে চিনই না। এর লাগিয়াও মনের দুঃখে কইছে, এখন তো হেমন্ত বড় বড় এরারে চিনই না, আমরা চিনই না। আর আমরা 25 বছর থাকি গুড়ের গাছ কাটিয়া গীতা করতাম। এখন আমরা চাই আর তাই যেরারে চিনই ও এরা তানে বুট দিয়া তান এমপি দিল্লিত ফাটাউকা এই কিফানাদরে আমরা বুট দিয়া এখন আর ফাটাইতাম। আমরা মানে বিরক্ত লাগি গেছে। আর তার উপরে আমরা রনাস্তা আইছি, এর লাগেও আমি আমার শখ জ্ঞানে আইয়া আমি কংগ্রেসও জয়েন করেছি। 40 জনের মতো আইসন। আরো মানুষ আইবানি আপনার? আরো আইবা। আমি তো আজকে নতুন হিসাবে আরো এরিয়া গুললে আরো বহুত মানুষ আইবা। হিন্দু মানুষগুলা বুঝি লইছে যে এই সরকারটা জনগণ বিরোধী সরকার, পুঁজিবাদী সরকার। তখন তারা দেখছে আমরা তার কোনো লাইন নাই, তখন আমরা মুসলিম মানুষের ভিতরে ডিভাইড করা। ও হঠাৎ করিয়া কিতা করছে, আমরা ফিশারম্যান বলেন দিলার কিতা আমরা তো অরিজিনাল খিলঞ্জিয়া মানে কিতা ভূমিপুত্র। আমরা অরিজিনাল খিলঞ্জিয়া, আমরা পূর্বপুরুষ থেকে 14 পুরুষ থেকে আমরা এই মাটিতে আছি। এখন আমরা খিলঞ্জিয়া নাম দিয়া যে আমরা যদি বুট দিলাই আমরা খিলঞ্জিয়া দিলাই। এই বুটের সময় আইছে তারা কিতা লইয়া কিতা কার্ড লইয়া আইছে অরুণোদয়, গড়ে গড়ে বাটিতরা। এটা টোটাল একটা ফলস স্কিম। 5 বছর সুযোগ সুবিধা পাইছুন, সময় পাইছুন না এই স্কিম গুলা দেওয়ার, জনতার দুয়ারে আবার
এখন তাই তেন গুলি আইছে এটার লাগি এরারে আইয়ারলে তিরস্কার করা দরকার ওই বিভিন্নভাবে প্রলোভন দিয়া তারা সার কিতা তারা যদি জনসেবার মাধ্যমে তারা দেখছে যে জনসেবার তারা ধর্ম তো নাই তারা কর্ম তো নাই তারা হইল শোষণ ক্ষমতা তারা ওটাও তার মেইন ধর্ম তারা এখন বাউতাবাজি দিয়া আমরার মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করিয়া তারা আবার গদিত বইত এরা যদি আবার গদিত বই যায় তো ধর্ম নিরপেক্ষ থাকতো নাই গণতন্ত্র থাকতো নাই সংবিধানও থাকতো নাই আজকে যারা আমরার হিন্দু মানুষগুলা যারা আছে তারা কা এগু দিয়া খুব মানে উৎসাহিত করাইছে কিন্তু এই যে কাজ এগু যেইনু এপ্লাই করবা এই বাংলাদেশ হইবা যেইনু এপ্লাই করবা কইছে এপ্লাই করিয়া তাইন আবেদন করিয়া টানতে সিটিজেনশিপ দিত আরে আমরা এখানোর হিন্দু মানুষ যারা অলরেডি এনআরসির নাম ঢুকায় অলরেডি ভোটার লিস্টের নাম ঢুকায় এরারে আবার অ্যাপ্লাই করতা যে যারা এই ৭২ না যেদিন আমি বিদেশি হইয়া আমার সহযোগিতা করো হইয়া আমি আবেদন করলাম তার মানে আমার টোটাল আগে যা আছে সব মিথ্যা আরেকু দেব হইছে কথাই ন যে ইকানো সিটিজেনশিপ পাইতে হইলে তাই যে দেশ থেকে আইসুন সেই দেশের থেকে তাই সাম্প্রদায়িকের বলি হইয়া আইসুন বা নির্যাতিত হইয়া আইসুন হইয়া ওখান থেকে সার্টিফিকেট এখন আনতাম আচ্ছা খেয়ে যাইব কোন যে বাংলাদেশ যাইতো আর পাকিস্তান যাইতো সার্টিফিকেট আনাম আর খেয়ে দিব তারা সার্টিফিকেট তার মানে যারাই যে এপ্লাই করবো এইনু শেষ নাগরিক এইনু বাংলাদেশি নাগরিকত্ব আর আইব কিন্তু আমাদের নন মুসলিম বা হিন্দু বাঙালি মানুষরা বুঝেন না জ্ঞানী মানুষগুলা ঠিকও বুঝে এটার লাগি জ্ঞানী মানুষ যারা আছে এরা বরাক সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচর আসনকে বাকির চোখ রেখে মমতার বরাক সফর শিলচর টাউন ক্লাবের মাঠে তৃণমূল কংগ্রেসের হয়ে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৭ এপ্রিল দুপুর ১২টার সময় শিলচরে উপস্থিত হয়ে জনসভাকে সম্বোধন করবেন পশ্চিমবঙ্গের তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায় ১৫,০০০-এরও অধিক লোক সমাগম হবে বলে আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা জানান মমতা ব্যানার্জির বরাক সফরের পর তৃণমূল কংগ্রেস কতটুকু উজ্জীবিত হয়ে ময়দানে নামতে পারে সেটি এখন দেখার বিষয় যে আমাৰ যিটো শিলচৰ লোকসভা সমষ্টি এই সমষ্টিত ভোট গ্ৰহণ হ'ব অহা ২৬ এপ্ৰিল তাৰিখে আৰু ইয়াত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আমাৰ সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী আৰু পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তেখেত ১৭ এপ্ৰিল তাৰিখে ইয়াত প্ৰচাৰৰ উদ্দেশ্যে আহিব আৰু তেখেতৰ কাৰ্যসূচীটো খুব টাইট শিডিউল আপোনালোকে জানে তেওঁ ৱেষ্ট বেংগলতো চাইমালটেনিয়াছলি ইলেকশ্যন হৈ আছে তাততো ৪২টা কনষ্টিটুৱেঞ্চি তেওঁ প্ৰত্যেকটো কনষ্টিটুৱেঞ্চিত তেওঁ কেম্পেইন কৰিব লাগে ভেৰি হেক্টিক শিডিউল তেখেতৰ তাৰ মাজত আমি আসাম তৃণমূল কংগ্ৰেছ আর আমার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হেক্টিক বিজি শিডিউল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্যে
প্রসার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা 12:30 বাজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে, আর 12:30 বাজায় এইখানে টাউন ক্লাব ফিল্ডে তারা আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে। 12 বাজাত মিটিং শুরু হবে, আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে। তারা আবার কলকাতাতে দুসরা মিটিং আছে, ভাষণ দিয়ে তারা চলে যাবে। এইটাই হৈছে মোটামুটি তাৰ প্ৰগ্ৰেম। আমাৰ গোটেই আমি বেলেগৰ পৰা কোনো মানুহ অনাৰ ব্যৱস্থা কৰা নাইকিয়া, এক্সক্লুচিভলি শিলচৰ লোকসভা সমষ্টি। শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰাই আমাৰ মানুহ আহিব, আৰু আমাৰ ফিল্ডটো অৱশ্যে সৰু হোৱাৰ কাৰণে আমাৰ যিটো টাৰ্গেটতকৈ মানুহ আমাৰ বেছি হ'ব বুলি আমি খবৰ পাইছোঁ। কংগ্রেস ছেড়ে এআইইউডিএফে যোগদান করলেন কাটলিছড়ার কংগ্রেসের একাংশ নেতারা। লালা নিয়ামতপুরের এআইইউডিএফের এক যোগদান সভা কংগ্রেস থেকে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তারা বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ার হাত ধরে যোগদান করেন এআইইউডিএফে। এদিন এআইইউডিএফে যোগদান করেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নূর আহমেদ লস্কর, রাইজোর দলের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী ফয়েজ আহমেদ লস্কর সহ কাটলিছড়া ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা। যোগদান সভায় বিধায়ক করিমউদ্দিন বলেন, আগন্তুক দিনে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর সমর্থনে কাজ করার আহ্বান জানান। এদিন সভায় কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন লস্কর, এআইইউডিএফ দলের কেন্দ্রীয় সম্পাদক দিলওয়ার হোসেন বড়বইয়া সহ দলীয় কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বইয়ের প্রতিবেদন। আজমলের কাছে বাকি 2 তালার যে চাবি এর কাছে, কি নাম, অমিত শাহর কাছে, আরেকটা হিমন্তর কাছে, এই খবরটা রাখেন কিভাবে? আমি তো আগেই বলেছি ভূপেন বরা হিমন্ত বিশ্ব শর্মার চৌকিদার, কে যায় কে আসে এই খবর রাখেন। আর উনার তো ডেট ফিক্স, জয়েন করবেন 25-এ, তো আমাকে কেন বলছেন? এটা তো আরো প্রমাণ হলো যে উনি সত্যিকারের উনি জয়েন করবেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে ভূপেন বরা 25-এ জয়েন করিব, কথাটা তো হসা হয়ে গেল, একদম সত্য কথা। এত খবর জানেন কিভাবে? মুখ্যমন্ত্রী শপথ নেবেন 26-এ ঘোষণা দিয়েছেন, আমরা তো যাবো, আমাকে ইনভাইট করবেন না বলেছেন, আমি যাবো উনার এখানে। আরে স্বপ্নেই যখন দেখছেন শপথ দিচ্ছেন, তা আমি স্বপ্নে যাওয়াতে আপত্তি কি? আর স্বপ্নেই যখন ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী হয়ে করবেন, তো এই 200, 500, 2000 কি বলছেন, 1 কোটি 2 কোটি দেবো, সেভাবে বলেন না, কি আপত্তি আছে? আজকে ভূপেন বরার কথা কেউ সিরিয়াসলি লয় না। আজকে আসামের রাজনীতিতে ভূপেন বরাকে কেউ আজকের দিনে সিরিয়াসলি লয় না। আজকে আপনারা দেখেছেন না, 1 থেকে 1,500 লোক হয়েছে। আমরা মিটিং করবো, আজকেই আমার মিটিং আছে, দলীয় মিটিং লস্কর বাজার, দেখবেন কত লোক হয়। ভূপেন বরা মিটিং করেছেন তো একজন ভাবি মুখ্যমন্ত্রী উনার মতে। আর আমাদের ছোটখাটো আমরা এমএলএ যারা, আমরা মিটিং করবো, দেখবেন জনস্রোত কোন দিকে। হাফিজ রশিদ আহমদ বলেছেন যে যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে তিনি সংবিধান রক্ষা করবেন। সংবিধানের কোন পাতাটা ছিঁড়েছে উনি রক্ষা করেন? সংবিধান ঠিকঠাক আছে, আবিষ্কারের প্রয়োজন নাই। সংবিধান অক্ষত আছে। ভারতের 140 কোটি জনতা সংবিধানের রক্ষক, তার জন্য হাবিব সাহেবের চিন্তা করতে হবে না। উনি বিজেপি থেকে উনার ভাই, উনাকে আমার প্রশ্ন, উনার ভাই কিভাবে NHIDCL এর ডিজিএম হলেন রিটায়ারমেন্টের পরে? 1 নম্বর, উনার ভাই এজিপির জেনারেল সেক্রেটারি থেকে কিভাবে কংগ্রেসের প্রচার করে সেটা স্পষ্টীকরণ দেন। কমলাক্ষ দেবুরকেশ প্রক্ষেপিত প্রার্থী তিনি, কমলাক্ষ দেবুরকেশ তো আন্ডারটেকিং দিয়েছিলেন ওনাকে জিতিয়ে দেবেন। এখন কমলাক্ষ বিজেপিতে, তিনি সরাসরি বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, তিনি বিজেপির হয়ে কাজ করতেন। শুধু করিমগঞ্জ লোকসভার অন্তর্গত হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ জানতে চায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কন্ট্রাক্ট হয়েছে, ওনার কন্ট্রাক্টটা কি? আপনি কি আর কোনো আভাস পেয়েছেন? এখনো পাইনি ভাই। সিনিয়র সিজন মানুষ বলবেন নি। কারণ কি জানেন, নগাঁওতে তিনি 3বার ইলেকশন খেলেছেন, 3বার বিজেপি জিতিয়েছেন। আসামে বিজেপি জেতানোর রেজিস্টার্ড একজনই মানুষ, তিনি হচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি খেলা বাদ দিয়েছেন, গতবার তিনি খেলেননি, নগাঁওয়ে কংগ্রেস জিতেছে। কথাটা বুঝেছেন? এইখানে তিনি এসেছেন সরাসরি। তিনি হচ্ছেন একটা এজেন্সি, আগে থেকে আছে বিজেপি জেতানোর এজেন্সি। আজকে না, এটা পুরানা এজেন্সি। একেবারে স্পষ্ট বলছি, আমি রাফ ভাষায় বলছি। বাজে কাজ করলে তো রাফ বলবোই, সম্মান কেন দেবো? সমাজ বিক্রি করতে আসলে তো বাজে কথা শুনতেই হবে। আমি উইথ এভিডেন্স বলছি, 8,000, 18,000, 37,000, 97,000 এরকম ভোট পেয়ে
নগাঁওতে রাজেন গুয়াইকে জিতিয়েছিলেন তিনি সেই হাবিব চৌধুরী। এখানে গতবার কমলাক্ষ দেবপুর কেস আর সিদ্দিক আহমেদ সরাসরি ভোট বিভাজন করে গত ইলেকশনে রাধেশ্যাম বিশ্বাসকে হারিয়েছিলেন, বিজেপিকে জিতিয়েছিলেন। এইবার হাবিব চাপ সরাসরি মাঠে ফ্রন্ট ফুটে খেলছেন বিজেপির জন্য। করিমগঞ্জে অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। সোমবার করিমগঞ্জ জেলায় 2টি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। করিমগঞ্জে জেলা শাসক কার্যালয় ও পুলিশ রিজার্ভে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে 26 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হলেও 19 এপ্রিল আসামের 5টি আসনে হওয়া প্রথম পর্যায়ে নির্বাচন হওয়া লোকসভা আসনগুলো ভোটাররা যারা চাকরি সূত্রে করিমগঞ্জ জেলায় বসবাস করেন তারা সকলে সোমবার 2 কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের উৎসবে সামিল হন। ভোট দিবলৈ আহিছোঁ। ভোটটো 26 তাৰিখ আছে। পোষ্টেল ভোটৰ কাৰণে আজিয়ে আমাক চৰকাৰী হিচাপে পঠিয়াই দিছে। আমি গভৰ্ণমেণ্ট এমপ্লয়, আমি সেইকাৰণে আহিছোঁ। গতিকে 19 তাৰিখে আমি নিজৰ কৰ্মতে থাকিম, আহিব নোৱাৰিম, সেইকাৰণে আমাক আজিয়ে পঠিয়াই দিছে। আমাৰ যোৱাকালি 14 তাৰিখ আৰু আজি 15 তাৰিখ এই দুদিনত আমাৰ অকল পুলিচ পাৰ্চনেলখিনি আছিলে। এইখিনিত আছিলে আমাৰ ভোট কাষ্টিং টোটেল আছিলে 184। যোৱাকালি আৰু আজি এইখিনি মিলি কিনে আমাৰ এতিয়া পাৰ্চনেলখিনি পুলিচ পাৰ্চনেল চলি আছে। আৰু অহাকালিৰ পৰা আপোনাৰ 22 তাৰিখলৈকে এইখিনিত আমাৰ আদাৰ্ছখিনি চলিব। আদাৰ্ছ ডিষ্ট্ৰিক্টৰ আদাৰ ভোটাৰ্ছখিনিও আছে, আমাৰ অ'ন SPCৰো আছে। এইখিনিত আমাৰ আৰু 650 আছে। এতিয়ালৈকে আমাৰ 59 কাষ্ট হৈছে আৰু যোৱাকালি আৰু আছিলে কাষ্ট। উন্নয়নের সমর্থনে বিভিন্ন স্থানে সভা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়েস্তের। সরস্বতী পুজোর দিন আসামের মুখ্যমন্ত্রীকে সমর্থন জানানোর পরই করিমগঞ্জের রাজনৈতিক পট অনেকটা পরিবর্তিত হতে থাকে। বরাক কংগ্রেসের প্রথম কণ্ঠ পরোক্ষভাবে বিজেপির পক্ষ নেওয়ায় ছন্নছাড়া হতে থাকে কংগ্রেস। এবার উন্নয়নের সমর্থনে পরোক্ষভাবে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। গান্ধাই প্রোগ্রেসিভ এনজিওর ব্যবস্থাপনায় গান্ধাই বাজারে এক জনসভায় মিলিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়েস্ত। এদিনের বৈঠক থেকে তিনি করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন করার জন্য উপস্থিত সকলের নিকট আহ্বান রাখেন। এদিন প্রোগ্রেসিভ রুরাল এনজিওর পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট ফৈজুল হক সহ অন্যান্যরা দরিদ্র শ্রেণীর লোকদের বিভিন্ন দাবি দেওয়ার এক স্মারকপত্র প্রেরণ করেন। এত দফা দাবি সম্বলিত এই স্মারকপত্রতে মুখ্য দাবি ছিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য, শ্রমিক কার্ড ধারকদের স্বাস্থ্য ভাতার টাকা দেওয়া, বৃদ্ধ লোকদের 500 টাকা মাসিক ভাতা প্রদান করা। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়েস্ত তাদের দাবি দেওয়া পূরণের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও আশ্বাস দেন। মহিলার ক্ষেত্রে তো বেশি, মহিলার ভিতরে তো বেশি বিজেপি আছে, পুরুষদের বেশি জানি মহিলারা। কিন্তু এই যে ব্যাপার হয়েছে কি এখন পরিবর্তন হয়ে গেছে, আগের পরিবেশটা নাই। আগে যেরকম ভয় দেখানো হইতো, আগে যেরকম ডর দেখানো হইতো, আগে যেরকম বিশ্রী পরিবেশ সৃষ্টি করা হইতো, এখন আর এই বাতাবরণ নাই। এখন মা বোনরা বিশেষ করিয়া বিজেপির লোক দর্শন না হয় সপ্তাহে মিলিয়ে একটা পরিবেশ হয়েছে মোটামুটি। গিয়া মুসলিম মা বোনরা এখন বিজেপির পক্ষে আছেন বলতে যেটা আমরা বিভিন্ন স্কিম হোকা আর যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যে বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, এতে মুসলিম মা বোনরা বিজেপির বালা পাইছে, খারাপ পাইছে, বালা পাইছে, বুঝছো না? অতএব সোজা কথা সামনের দিন একদম সত্যি কথা, ভোট কিছু হবাই মানে অর্থাৎ কংগ্রেস দিকে কিছু, ইউডিএফ দিকে কিছু, আর বিজেপিরে ভোট না দিয়া নাই। বিজেপিরে প্রচুর মানুষের মুসলমানে ভোট দিলা, এবার প্রচুর মুসলমানে বিজেপির এবার ভোট দিলা। অতএব খেয়ে জিতবো আপনারা বুঝতে পাররা, প্রধানমন্ত্রী সে ওই বইটা বুঝতে পাররা, ভোটটিকে নষ্ট না করিয়া। আমি বিধায়ক হিসেবে আপনার বিগত আপনারা পাইছেন না আমার, বিগত দিন পাইছেন না আপনারা, বিপদে আপদে পাইছেন, টাকায় আমার পাইছেন। সামনের দিনে অনেক চাওয়া পাওয়ার কথা আছে। এইভাবে লার্জ স্কেলে কোনো গভর্নমেন্টে দিছে না, একদম রেশন কার্ড ওয়াইজ অরুণোদয় দিত, মেট্রিক পাস করতে টাকা দিত, স্কুটি দিত, বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে। এইগুলা দেওয়ার ক্ষেত্রে যাতে কেউ বঞ্চিত হয় না, যাতে হিন্দু মুসলমান সবাই যাতে পায়, যাতে সব ধর্মাবলম্বী মানুষে পায়, যাতে এটার লাগে বিধায়ক হিসাবে আমি বদ্ধপরিকর। আমি হয়ে গেলাম আপনারা ভোট দেন, আপনারা মান সম্মান ইজ্জত, একটা সুষ্ঠু পরিবেশ, একটা সুন্দর পরিবেশ। আর যেবার যারা রাজনীতির খাতিরে কিছু আছেন রাজনীতি কর্তা করিয়া ওনারা ইয়া উল্টাপাল্টা বুঝাইবা, আপনারা রাজনীতি কর্তা ইয়া হিন্দু মুসলমান কথাবার্তা কইবা, ইয়া রাজনীতি কর্তা হইয়া বিভিন্ন কথাবার্তা করিয়া এখানে একটা বিশ্ব পরিবেশ সৃষ্টি করবা। তো রাজনীতি লাগে না,
আমার লাগে ন্যায় লাগে, আমার লাগে সুস্থ পরিবেশ লাগে। আর যারা ইয়া লম্বা লেকচার মারবা এরা কিন্তু অরুণোদয় দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা নাই। এরা যদি অরুণোদয় উঠলাই যদি আমি রাজনীতি করতাম এবার যারা ইয়া আপনার সামনে বক্তব্য দিব এরা দেখবো অরুণোদয় দেওয়ার ক্ষমতা নাই। আপনার বিপদে বললে থানা থেকে ফোন করার ক্ষমতা নাই, আপনার বিপদে বললে আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। এরা ইয়া আপনার সামনে আবার লম্বা মানুষ। তো যারা একটা অরুণোদয় দিতে পারতো না, যারা সেলফ হেল্প গ্রুপে সাহায্য করতে পারতো না, যারা কোনো ধরনের স্কিম দিয়ে আপনার সাহায্য করতে পারতো না, যে গভর্নমেন্টে আপনারা অতটুক দেন এই গভর্নমেন্টের প্রতি আপনার থাকতে না নাকি? এটা তো ইসলামেও হয়েছে, ইসলামেও হয়েছে যে সরকার থাকবা যারা আপনার লাগে চেষ্টা করে, যারা আপনার চিন্তা করে, এনার প্রতি আপনার থাকতা। ওটাই মনে করি যে এইবারের ভোট আপনার একটা ভোট নষ্ট না করিয়া আপনার ভোট শক্তি কিবার বলারে দেন। আর বিশেষ করিয়া বলতে কইবা যে বিজেপিতে দিতে আমরা একটু কষ্ট লাগে, বিজেপিতে দিতে যদি কষ্ট লাগে তো আমার ভোট দেয়। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা
নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের গৃহ সমষ্টি ধলাইতে ভোট বর্জনের ডাক জনগণের। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও উন্নয়ন থেকে বঞ্চিত পরিমল শুক্লবৈদ্যের গৃহ সমষ্টি গোপীনাথপুর গ্রাম। লোকসভা নির্বাচনের জন্য আসামে প্রায় প্রতিটি কেন্দ্রে প্রার্থীর জনগণের ভোট নিজ দিতে টানার জন্য অবিরাম প্রচার করে যাচ্ছেন। সেই সময় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের গৃহ সমষ্টি ধলাইয়ের গোপীনাথপুর গ্রামের প্রায় 3000 ভোটার ভোট বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গ্রামবাসীর অভিযোগ, স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও উন্নয়ন থেকে বঞ্চিত তাদের গ্রাম। নেই রাস্তাঘাট, নেই পানীয় জল, নেই স্বাস্থ্য পরিষেবা সহ মৌলিক কোনো পরিষেবা। এ যেন নেই রাজ্যে বসবাস গ্রামবাসীর। ডিজিটাল যুগেও আদিম যুগে ন্যায় বসবাস করছেন তারা। যোগাযোগ না থাকায় স্কুল পড়ুয়া থেকে সকলের নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ নিয়ে কয়েকবার রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিকট গেলেও কোনো লাভ হয়নি। রাজ্যের মন্ত্রী তাদের কথায় কোনো পাত্তাই দেননি। তাই গ্রামবাসীরা ভোটের প্রাক মুহূর্তে এক প্রতিবাদী সভা করে আসন্ন লোকসভা ভোটের সময় ভোট বর্জনের ডাক দেন। বছর বছর থেকে মতাধিকার প্রয়োগ করেও তারা সামান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই এবার ভোট বর্জনের ডাক দিয়েছেন বলে তারা জানান। স্বাধীনতা হওয়ার পর পর্যন্ত এই গোপীনাথপুরে প্রায় ব্রিটিশ আমল থেকে বসবাস করছি। এখানে প্রায় 2500 থেকে 3000 লোক বসবাস করে আসছে। চতুর্দিকে আমাদের বাগান, উত্তর দিকে আমাদের দারবি বাগান, পশ্চিমে বড়জেলেঙ্গা বাগান, পূর্বে পালই বাগান, দক্ষিণে ফরেস্ট ভিলেজ। এবং আমরা দীর্ঘদিন ধরে যে ভোট দিচ্ছি, সরকারের মৌলিক অধিকার যেটা আমরা যে মূল্যবান ভোট সেটা দিয়ে আসছি। আমাদের বাপ দাদাও দিয়ে এসেছে, আমরাও বর্তমানে ভোট দিচ্ছি। কিন্তু নিকটবর্তী আমাদের যে কতগুলা যে নেতা আছেন আমাদের বাড়ির পাশেই, উনিদের কাছে আমরা কোনো সময় গিয়েছি, নেতাদের সামনে আমরা প্রার্থনা করছি, স্যার আমাদের এই গ্রামে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে, অন্যান্য সমস্যা আছে, আপনি দেন। বিগত কয়েকদিন আগে আমরা
এই যে তারানাথপুর থেকে নয়াবিল তারানাথপুর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা PMGSY রাস্তা এসেছে সেটা মাত্র 1200 মিটার বাকি রয়েছে। সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত। সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট বস্তি রাস্তার প্রবলেমে আমরা বউ বেটি তারা বেজান কষ্ট পায়, বাচ্চা তারাও স্কুল যাইতে পারে না, রাস্তা দেখিয়া গাড়ি ঢুকে না, আমরা বহুত অসুবিধায় আছি। আমরা রাস্তা হইলে আমরা ভোট দিমু, নাইলে আমরা ভোট দিতাম না। করিমগঞ্জ আসন ছিনিয়ে নিতে বদ্ধপরিকর বদরুদ্দিনের দল AIUDF। 2019-এর নির্বাচনে মাত্র 40,000 ভোটে হারা করিমগঞ্জ সমষ্টি বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিতে সর্বস্ব দিয়ে মাঠে নেমেছে AIUDF। করিমগঞ্জে তাদের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে জিতিয়ে আনতে করিমগঞ্জে ঘাঁটি গেড়ে বসে আছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। মূলত সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল AIUDF-এর হয়ে তিনি সংখ্যালঘু এলাকায় যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। এবার AIUDF প্রার্থীর পালে হাওয়া তুলতে করিমগঞ্জের চেঙ্গার বিধায়ক আশরাফুল হুসেইন তিনি করিমগঞ্জে এসে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাহাবুল ইসলাম চৌধুরীকে নিয়ে প্রচার চালান। কাঁঠালতলী এলাকাতে এক বিশাল জনসভাতেও যোগ দেন তিনি। প্রত্যেকটি ভাষণ থেকে AIUDF নেতারা বিজেপি ও কংগ্রেসকে তুলোধনা করেছেন। AIUDF-এর ঝড়ো প্রচারে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে। শেষ 10 দিনের নির্বাচনী প্রচারের লড়াইয়ে বিজেপি কংগ্রেসকে টেক্কা দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। প্রচারের শেষ দিকে AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল করিমগঞ্জে উপস্থিত হওয়ার পর AIUDF-এর পালে সংখ্যালঘু এলাকায় ঝড়ো হাওয়া বইবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সেই হাওয়ার প্রতিফলন শেষ অবধি ভোটের বাক্সে প্রতিফলিত হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। গণতন্ত্রের অধিকার দিতে আমরা লড়াই করার মাত মাতিবার বিধানসভা পাঠাইছে নেশন তো মাত মাতিবার দলই বুক লইতে আমরা মাত মাতিবার লাগে যেন অন্যায় মনে প্রতিবাদ হইবার হিমন্ত বিশ্ব শর্মায় পয়লা মসজিদ ভাঙ্গিবেন ঘন নগাঁও 2 নম্বর মসজিদ ভাঙ্গি হইন এখান কামাইতারে বিল্ডিং বাঙ্গার বাদে মাদ্রাসা বাঙ্গার বাদে রায় আপনার নেতা হযরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বলতেন ভাই 3 তলা মাদ্রাসা ভাঙ্গি লিখে তো এমএলএ গেছে একজন প্রেজেন্ট আসছে না ইয়া দেখাইলাম দিছে বাবা মানে মাদ্রাসা কাবাইতারে ভাঙ্গি ওদিকে ভাঙ্গিলে এখানে রে তাই তো বললা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর সরকারের নির্দেশে বাংলা হইছে মাদ্রাসার ছাত্র সেফ থাকার লাগে ওখানে বালাবালি 3 তলা নয়া মাদ্রাসা 7 মাস আগে গড় কমিটি দিয়েছে এখানে মিলে হতে পড়ি জীবন হয়ে রাস্তা মাদ্রাসা অন্তকে সুজা 14 এমএলএ দলীয় কর্মী নিয়া সিধা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মুখ্যমন্ত্রীর অফিস মিটিং চলেন কি আমরা মাইকে দি সুজা আমরা মুখ্যমন্ত্রীরা কইলাম যে ভাই তুমি তো খালি চিফ মিনিস্টার না লগে হোম মিনিস্টার পুলিশ প্রশাসনের মন্ত্রী তুমি তোমার লগে একটা দায়িত্ব আছে একটি বিপদ সংকুল সময়ের মধ্য দিয়ে এই সমাজটা গতি করছে। আজকে এই দেশে যে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সংবিধান এই সংবিধানটা আজকে ভাবুকির সম্মুখীন হয়েছে, বিপদাপন্ন হয়েছে। দেখেন এই দেশের যে সংবিধান এই সংবিধান সৃষ্টির সময় থেকে একটি ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে সংবিধানটা আজকের দিন অব্দি এসেছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটু করে এই সংবিধানকে বদলে দিয়ে এই দেশটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য যে ধরনের তাদের অভিসন্ধি তাদের যে ষড়যন্ত্র তার প্রতিবাদ কিন্তু আমরা করতে হবে, আর আমরা করতেছি, আপনারা দেখতেছেন। আজকে এই দেশে প্রত্যেকজন নাগরিকের সমান এবং সমানুপাতিক অধিকার আমরা চাই। আজকে আমাদেরকে যারা বিশেষভাবে মুসলমান তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করাটা, তাদেরকে ঘৃণা করাটা, তাদেরকে আক্রমণ করে বিভিন্ন ধরনের বাক্যবান করাটা এই দেশের এখন নিয়মে চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। যারা আবার মর্তে ফিরে এলেন মা উমা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বছরে 2 বার অনুষ্ঠিত হয়।
শরৎকালে রামচন্দ্রের অকাল বোধনের পর দুর্গাপূজার আয়োজন হলেও বসন্তকালে রাজা সুরথ দ্বারা আয়োজিত দুর্গাপূজা তারও পুরানো বলে পুরাণে উল্লেখ আছে। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার করিমগঞ্জেও বাসন্তী পূজা আয়োজিত হচ্ছে। করিমগঞ্জ শহরের শ্মশান কালীবাড়ি, টাউন কালীবাড়ি সহ বিভিন্ন মন্দির ও অনেকের বাড়িতেই কাল ষষ্ঠী পূজার পর সোমবার সপ্তমীর পূজার আয়োজন হয়। কাশি ঘণ্টার আওয়াজের সাথে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সপ্তমী পূজার সমাপ্তি হয় বিভিন্ন মঠ মন্দিরে। বাসন্তী পূজাকে কেন্দ্র করে প্রত্যেকটি মন্দিরেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাকে বিদায় জানিয়ে 1431 বাংলাকে বরণ করে নিল বিশ্বের আপামর বাঙালি। এই নববর্ষের দিনে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি সমাজ নানান কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপিত করে। পুরো বিশ্বের সাথে বাঙালি সংখ্যাগরিষ্ঠ বরাক উপত্যকাতেও নানান অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি নববর্ষকে বরণ করা হয়। করিমগঞ্জে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে স্থানীয় কালীবাড়ি রোডে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন বছরকে স্বাগত জানিয়ে করিমগঞ্জের বিভিন্ন সংস্থার শিল্পীবৃন্দরা নানান অনুষ্ঠান পরিবেশন করেন। নতুন পরিবেশের সূচনা হবে, নতুন বছর যাতে সবার ভালো হয়, সবাই যাতে মঙ্গল হয়, সবাই যাতে সুস্থ থাকেন, সবাই যাতে আমরা পজিটিভ করে একটা কাজ করি, এই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাই। আজকের দিনে সেই প্রতিজ্ঞাবদ্ধ আজকে এখানে হবে এবং তার জন্যই এই নতুন বছরকে আমরা বরণ করে নিচ্ছি। বিগত বছর কি হয়েছে কি হয়নি সেটা আমরা ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে সামনের বছর অর্থাৎ এই বছরটাকে যাতে আমরা ভালো করে উপভোগ করতে পারি এবং জীবনটাকে যাতে আমরা বাঁচতে পারি, জীবনটাকে সুন্দর জীবনে যাতে রূপান্তরিত করতে পারি, তার জন্য আজকে এই বর্ষবরণ এবং এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই এখানে মিলিত হয়েছি এবং আজকের দিনটাকে আমরা উদযাপন করার জন্য আমরা আজকের দিনটাকে উদযাপন করছি এবং সামনের দিন সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকেন, সবাই সুন্দর থাকেন, সেই কথাগুলো বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে নতুন বছর নতুন দিগন্তের সূচনা হবে, নতুন বছর নতুন পরিবেশের সূচনা হবে, নতুন বছর নতুন কিছু আমাদের জন্য নিয়ে আসবে, সেই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।